আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। বাজেটে জনগণের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী। একদিকে লুটপাট চলছে, অন্যদিকে মানুষের ঘাড়ে করের বোঝা ফখরুল। নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি। বাজেট উত্তর সংবাদ সম্মেলনে গভর্নরকে বর্জন সাংবাদিকদের। কালো টাকা সাদা করার সুযোগ পাচ্ছে না বেনজির। বাজেট নিয়ে আনন্দ মিছিলের সময় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত 18। মধ্যরাতে যেসব অঞ্চলে তীব্র ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। মক্কায় তাপমাত্রা 47 ডিগ্রি, সানগ্লাস ছাতা ছাড়া বের না হওয়ার পরামর্শ। গাজায় ভারতের তৈরি বোমা দিয়ে হামলা ইসরায়েলের। এবং মোদির বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ আনলেন রাহুল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2024-25 অর্থ বছরের বাজেটে জনগণের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তার বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেলে তেজগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক 6 দফা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই বাজেটে মানুষের মৌলিক যে অধিকার সেটা নিশ্চিত করার জন্য শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দেশীয় শিল্প এবং সামাজিক নিরাপত্তা এসব বিষয়গুলোতে প্রাধান্য দেওয়া হয়েছে, যা মানুষের জীবনকে উন্নত করবে, নিশ্চয়তা দেবে। আসন্ন 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখানে একদিকে শুধু লুটপাটের সুযোগ, অন্যদিকে মানুষের ঘাড়ে করের বোঝা চাপানো হয়েছে। যন্ত্রপাতি আমদানি বাধাগ্রস্ত হলে তো কোনো শিল্প প্রতিষ্ঠান হবে না, সেজন্যই কিন্তু ট্যাক্স বাড়ানো হয়েছে। এ যেন ভয়াবহ অবস্থা। সুতরাং এই দানব সরকারকে সরাতে না পারলে আমাদের মুক্তি নেই। শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়ার গৃহীত কর্মসূচি ও নীতি, বাংলাদেশে কৃষি বিপ্লব ও পল্লী উন্নয়নের মূল ভিত্তি শীর্ষক সেমিনার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সোনালী দল। প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন দৈনিক আমাদের নতুন সময়ের সাবেক সম্পাদক মোহাম্মদ নাইমুল ইসলাম খান। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, নাইমুল ইসলাম খানকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টির সাপেক্ষে সরকারের সচিব পদমর্যাদা ও 78,000 টাকা বেতন ও অন্য সুবিধা সহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। এই নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে 10 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের শুরুতে সূচনা বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অনুষ্ঠানের এক পর্যায়ে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ রেফাউতুল্লাহ মের্ধা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সেজন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা কেউ তার বক্তব্য শুনব না। তিনি যেন কোনো বক্তব্য না দেন সে বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বক্তব্য দিলে আমরা তা বয়কট করব। এরপর পুরো সংবাদ সম্মেলনে বক্তব্য দেননি গভর্নর আব্দুর রউফ তালুকদার। ব্যাংক ও আর্থিক খাতের নানা বিষয় নিয়ে প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিক আয়েশা খান, অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ অন্যরা। সংবাদ সম্মেলনের বেশিরভাগ সময় গভর্নরকে গালে হাত দিয়ে চুপচাপ বসে থাকতে দেখা যায়। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার কালো টাকা সাদা করার সুযোগ পাবেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল্লাহ মোমিন। শুক্রবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 15% কর দিলে সাবেক আইজিপি বেনজির আহমেদের কালো টাকা সাদা হবে কিনা প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, অপ্রদর্শিত অর্থ মামলায় পড়ে গেছেন বেনজির। এখন ফৌজদারি মামলা চলছে, এটা কিভাবে সাদা হবে? বাজেটকে স্বাগত জানিয়ে একই স্থানে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের আনন্দ মিছিল ও আলোচনা সভাকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে 18 জন। শুক্রবার বিকালে চট্টগ্রামের আনোয়ারা সেন্টার নামক এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ। স্থানীয়রা জানান, প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে সেন্টারে আনন্দ মিছিল ও সভার আয়োজন করেন।
একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের আরেকটি অংশ। একটি গ্রুপ সাবেক ভূমিমন্ত্রী ও আরেকটি গ্রুপ বর্তমান অর্থ প্রতিমন্ত্রীর অনুসারী। দুই গ্রুপ একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় মিছিল নিয়ে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও বরুণছড়ার সাবেক ইউপি চেয়ারম্যান সহ প্রায় 18 জন। উপকূলীয় এলাকায় এখনও শুকায়নি রেমালের ক্ষত। এর মধ্যে দেশের 13টি অঞ্চলে তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত 10 ঘন্টার মধ্যে দেশের 13 অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে। এছাড়াও মধ্যরাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা যায়। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদের সই করা সতর্ক বার্তায় এসব কথা বলা হয়েছে। আর তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে। আর মাত্র 7 দিন পর পবিত্র হজ। হজযাত্রীদের পদচারণায় মুখরিত পবিত্র মক্কার অলিগলি। দিন দিনই বাড়ছে হজযাত্রীর সংখ্যা। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। দুদিন আগে মক্কার তাপমাত্রা 44 ডিগ্রি থাকলেও আজ শুক্রবার সেটি 47 ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। প্রচণ্ড গরমের এই সময়ে হজযাত্রীদের প্রচুর পরিমাণে পানি সহ তরল খাবার গ্রহণ ও সানগ্লাস, ছাতা ছাড়া রাস্তায় বের না হওয়ার পরামর্শ দিয়েছেন মক্কার বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম। আগামী 15 জুন পবিত্র হজ পালিত হবে। ওই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে 16 জুন। গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ভারতের তৈরি বোমা দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত ওই শরণার্থী শিবিরে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ছোড়া বোমার ধ্বংসাবশেষ মেড ইন ইন্ডিয়া লেখা পাওয়া গেছে। এর মাধ্যমে গাজায় বোমা বর্ষণের ভারতীয় তৈরি সামরিক সরঞ্জামে জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হলো। এ খবর দিয়েছে অনলাইন প্রেস টিভি। বৃহস্পতিবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে হামলার পরের চিত্র তুলে ধরা হয়। ভারতের শেয়ার মার্কেট ধসের কারণ বের করতে তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। লোকসভা নির্বাচন শেষ হতেই রাহুলের পক্ষ থেকে এমন আবেদন উঠল, খবর বিবিসি। বিরোধী দলের এই নেতা ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ এনেছেন। তার দাবি, 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণার দিন বিজেপির নেতারা শেয়ারের দাম নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছে। রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেয়ার ব্যবসায়ীদের শেয়ার ক্রয়ে উদ্বুদ্ধ করেন, কিন্তু নির্বাচনের ঘোষণার পরে শেয়ার মার্কেটে ধস নামে। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।